আমাদের সরকারকে যখন তারা কিনে ফেলতে পেরেছে, আমাদের সরকার তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে। তারা সুপরিকল্পিতভাবে একটা জিনিসই প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে ধীরে ধীরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হবে, ধীরে ধীরে বাংলাদেশের যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি। সুতরাং বাংলাদেশ আর্মিকে আস্তে আস্তে দুর্বল করা হবে, ভারত আমাদের পটেনশিয়াল এলেন। এছাড়া তো আমাদের মিলিটারি মেনটেন করার কোনো মানেই হয় না। তিস্তা ব্যারেজের ক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দিয়ে অথবা আমাদের ন্যায্য পানির হিস্সা দিয়ে বন্ধুত্ব প্রমাণ করবে, সেই সদিচ্ছা ভারতের কখনো নাই, দুইটা কারণে। এই যে বর্ডারে যে এখন যে উত্তেজনা বা বর্ডারে তারা গুলি করে মারছে ভারতীয় সীমান্ত বাহিনীর, এর আগেও তো বিভিন্ন সময় মেরেছে, কিন্তু ইদানিং কিন্তু যে ফেনোমেননটা দেখেন সেটা নিয়ে একটু ব্যাখ্যা করবেন। একই সাথে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, এবং বলেছে যে আগে যে টোনে কথা হতো এখন সেই টোনে কথা হবে না। এই জায়গাটা কি পার্থক্য দেখেন? বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার, আমি এর আগেও বলেছি, 4156 কিলোমিটার দীর্ঘ, যা পৃথিবীর 5ম দীর্ঘতম বর্ডার। একই সাথে আপনি বিএসএফ এর কথা যদি বলেন, বিএসএফ পৃথিবীর বেশ পুরাতন একটি বর্ডার সিকিউরিটি ফোর্স। স্পেশালি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই ফোর্সটা ক্রিয়েটেড হয়। বর্তমানে পৃথিবীতে আপনি যদি গুগল করেন তাহলে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে বিএসএফ, অ্যান্ড স্পেসিফিক্যালি বিএসএফ ইন বাংলাদেশ বর্ডার। আপনি যদি এই মুহূর্তে সার্চ করেন যে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম সীমান্ত কাদের, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের। বাংলাদেশ তো মারে না। 2000 সাল থেকে এখন পর্যন্ত যদি আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখেন, 1000-এর বেশি লোক সীমান্তে বিএসএফ গুলি করে হত্যা করেছে শুধুমাত্র সীমান্ত ক্রস করার জন্য। সীমান্ত ক্রস করার জন্য পৃথিবীর আর কোনো সীমান্তে এভাবে গুলি করে মারা হয় না। আপনি ধরতে পারেন, আইনের হাতে তুলে দিতে পারেন, বাট আপনি যখনই গুলি করে মেরে ফেললেন তখন আসলে আপনি বিচারও করে ফেললেন, শাস্তিও দিয়ে ফেললেন। এইটা কোনো বর্ডার সিকিউরিটি ফোর্সেসের হাতে এই অধিকার কোনো রাষ্ট্র দেয়নি। আন্তর্জাতিক যে সমঝোতা আছে সেখানেও এটা নাই। গত 15 বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে 2020 সালে এক বছরে 45 জনের বেশি সীমান্তে মারা গিয়েছে। আমরা কয়টা প্রতিবাদ শুনতে পেরেছি তখন? সুতরাং ওই যে আমাদের সরকারকে যখন তারা কিনে ফেলতে পেরেছে, আমাদের সরকার তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে। তাদের স্বার্থ কীভাবে রক্ষা করেছে? সীমান্তে তারা যখনই মানুষ মেরেছে তখন কিন্তু কূটনৈতিকভাবে অত্যন্ত কড়া প্রতিবাদ করার কথা। কিভাবে প্রতিবাদ করার কথা তার কিছু উদাহরণ কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি। তার কোনোটাই কি আমরা দেখেছি বিগত সরকারের আমলে? আমরা দেখিনি। সুতরাং এই যে সীমান্তে ভারতের যে হেজেমনি এবং তাদের যে অ্যাগ্রেসিভনেস, এটা কিন্তু আপনি চীন সীমান্তের সাথে ভারতের দেখতে পাবেন না। আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের দুটো মাত্র কান্ট্রির সাথে সীমান্ত আছে। আমাদের বার্মার সাথে খুব সামান্য, প্রায় 300 কিলোমিটারের মতো একটা সীমান্ত আছে, আর বাকি পুরা সীমান্তটাই হচ্ছে ইন্ডিয়ার সাথে। বাট ইন্ডিয়ার কিন্তু শুধু বাংলাদেশের সাথে সীমান্ত নেই, তার পাকিস্তানের সাথে আছে, চায়নার সাথে আছে, অন্যান্য কান্ট্রির সাথে আছে। লক্ষ্য করলে দেখবেন চায়নার সাথে তাদের যে সীমান্ত আছে, ওই সীমান্তে স্পেশালি কাশ্মীরের যে অংশটা আছে ওখানে কিন্তু তারা অস্ত্রই ক্যারি করে না। দুই দেশ চুক্তি করে নিয়েছে যে অস্ত্র ছাড়া সীমান্তে তারা টহল দিবে। এই জন্য প্রায়ই শুনবেন ওখানে হাতাহাতি হয়, কিন্তু সীমান্তে গুলি করে মেরে ফেলে না। এখন আপনি কল্পনা করে দেখেন, চায়নার সীমান্তে অথবা পাকিস্তানের সাথে যে সীমান্ত আছে সেই সীমান্তে 500 জন লোক গুলি করে মেরে ফেলবে 10 বছরে, তাহলে তো নিউক্লিয়ার যুদ্ধ লেগে যেত। সম্ভব না। সমস্যাটা হয়েছে যে 1947-48 সালে পাকিস্তানের সাথে যুদ্ধে তারা আজাদ কাশ্মীর হারিয়েছে। 1962 সালের যুদ্ধে চীনের কাছে তারা হারিয়েছে আকসাই চীন এবং অরুণাচলের একটা বড় অংশ। এই যে সীমান্তে বারবার পরাস্ত হওয়া এবং সীমান্তে বারবার জমি হারানো, ভূমি হারানো, এই যে কষ্ট, এই কষ্ট থেকে ভারতের এই বিএসএফ বাহিনীটা স্যাডিস্ট হয়ে উঠেছে এবং এই স্যাডিস্টিক আচরণের একটা অংশ তারা দেখায় হচ্ছে বাংলাদেশের সীমান্তে এসে, কারণ ওখানে পারে না। সো এখানে এসে তারা নিজের বীর বৈভব খুঁজে বের করে, হ্যাডম দেখানোর চেষ্টা করে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ভারত এমন কোনো কান্ট্রি না যেখানে আমাকে মাইগ্রেট করতে হবে। ইটস নট মেক্সিকো এবং ইউএসএর সীমান্ত যে মেক্সিকো থেকে আমি মাইগ্রেট করে ইউএসএতে যাচ্ছি। ভারত এখনও সেই দেশ না। তাহলে ভারতে কারা যায় বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে একদল লোক যায় চিকিৎসার জন্য, একদল লোক যায় ট্যুরিজমের জন্য,
আর কিছু লোকজন যায় হচ্ছে পূজার সময় কেনাকাটা করার জন্য। এর বাইরে ভারতে যারা যায় অথবা আসে তার কিছু অংশ আছে চোরাকারবারি। এরা কি চোরাকারবারি করে? ফ্যান্সিডিল। ফ্যান্সিডিল কে বানায়? আমাদের দেশে তো ফ্যান্সিডিল ফ্যাক্টরি নাই। ফ্যান্সিডিল ইয়াবার ফ্যাক্টরি তারা বানিয়ে রেখেছে সীমান্ত জুড়ে। সুতরাং এই সমস্যাটা তারা সমাধান চাইলেই করতে পারে। সেটা না করে তারা এটা জিয়ে রেখেছে, কারণ তারা এই হেজিমনিটা এখানে দেখাতে চায় সবসময়। সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া তারা দিচ্ছে। 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে অনলি 800 কিলোমিটার বাকি আছে, বাকি পুরোটাই তারা কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে। সুতরাং তারা মুখে আমাদের সাথে যতই মানে বন্ধুত্বের কথা বলুক আর আলগা মোমেন্ট যতই বলুক যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাস্তবতা কি বলে? আপনি আপনার বন্ধুর সাথে কি কাঁটাতারের বেড়া দেবেন সীমান্তে? সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন যে ভারত তার সীমান্তের মাধ্যমে আসলে ক্রমাগত আমাদেরকে যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে যে আমি তোমার মধ্য দিয়ে ট্রানজিট নিব, আমি তোমার 54টা নদীর ভেতরে প্রত্যেকটা নদীতে আমি 5000-এর বেশি বাঁধ দিব, দিয়ে তোমার পুরো দেশকে আমি মরুভূমি বানিয়ে ফেলবো এবং কাঁটাতারের বেড়া দিয়ে আমি মজা নিব, যেন তুমি একসময় বাধ্য হয়ে বলো যে টেক মি উইথ ইউ। বাঙালি তো ওই কথা বলবে না কখনো। শেখ হাসিনার কথা যেটা বললেন যে নদীতে বাদ দেওয়া, তিস্তা শেখ হাসিনা যদি তাদের প্রোডাক্ট হয় এবং শেখ হাসিনা তাদের স্বার্থ যে উদ্ধার করে থাকে, তাহলে তিস্তা পানি বন্টন যেটা বা তিস্তার যে হিস্সা সেটা তো দিল না শেখ হাসিনা, কেউ তো দিল না তাকে, তো দিয়ে বাংলাদেশের জনগণের কাছে আরেকটা আস্থা অর্জন করার সুযোগ ছিল, সেটাও তো দেয়নি। বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়ান হেজিমনির কাছে ইম্পর্টেন্ট না, তাহলে তো এতদিনে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিত, তা তো দিচ্ছে না। তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে শেখ হাসিনাকে ম্যানেজ করে রাখা। বাংলাদেশের স্বার্থ কখনোই ভারতের কাছে ইম্পর্টেন্ট না, কোনোভাবেই ইম্পর্টেন্ট না। তাদের চ্যানেল আমাদের দেশে চলবে, আমাদের চ্যানেল ওদের দেশে চলবে না, বাস্তবতা। তারা আমাদের ভেতর দিয়ে সব ধরনের ট্রানজিট করিডোর সুবিধা নিবে, কিন্তু আমরা নেপাল যেতে পারবো না, আমাদের পণ্য নেপাল যেতে পারবে না, ভুটান যেতে পারবে না, বাস্তবতা। তারা প্রত্যেকটা পানির যে নদী আছে প্রত্যেকটা নদীতে বাদ দিয়েছে, প্রত্যেকটা নদীতে বাদ দিয়েছে, এবং টোটাল বাঁধের সংখ্যা 5000-এর উপরে। আমরা শুধুমাত্র তিস্তার কথা শুনি আর ফারাক্কার ইস্যুটা শুনি, কিন্তু আমরা বাকিগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না এই জিনিসগুলো বস্তুত পক্ষে। সুতরাং তাদের আমাদের জনগণের কাছে বন্ধুত্ব শো করার কোনো ইচ্ছাই তো কখনো ছিল না, কখনোই ওই ইচ্ছা ছিল না। তারা সুপরিকল্পিতভাবে একটা জিনিসই প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে ধীরে ধীরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হবে, ধীরে ধীরে বাংলাদেশের যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি। সুতরাং বাংলাদেশ আর্মিকে আস্তে আস্তে দুর্বল করা হবে, সামরিক সক্ষমতা আরও দুর্বল করা হবে, এবং একটা সময় এসে আমরা যেন এতটাই নতজান হয়ে যাই যে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভারত ছাড়া অন্য কোনো উপায় যেন অবশিষ্ট না থাকে। কী বিপজ্জনক ব্যবস্থা! ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো কান্ট্রির কিন্তু ভিসা অফিস হচ্ছে ভারতে ছিল। ডক্টর ইউনূস গিয়ে এই পরিস্থিতি চেঞ্জ করার চেষ্টা করছেন। এখন বাংলাদেশে বেশ কয়েকটা ইউরোপীয় কান্ট্রির ভিসা অফিস চালু হচ্ছে। আমেরিকার এক সময়কার পলিসি ছিল যে বাংলাদেশের জন্য আলাদা করে কোনো পলিসি থিঙ্কিংয়ের দরকার নাই, এটা অনেকটা আউটসোর্সিংয়ের মতো করে ইন্ডিয়ার কাছে দিয়ে দেওয়া ছিল, তুমি যা ভালো বোঝো আমার সাথে ওটা করে নিও। এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে। সুতরাং আপনি যেটা প্রত্যাশা করছেন যে নদীর ক্ষেত্রে, তিস্তা ব্যারেজের ক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দিয়ে অথবা আমাদের ন্যায্য পানির হিস্সা দিয়ে বন্ধুত্ব প্রমাণ করবে, সেই সদিচ্ছা ভারতের কখনো নাই, দুইটা কারণে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি বিলিভ করবেন কিনা জানি না, বাট আমাদের জ্ঞানী দর্শকদের অনেকেই হয়তো জানবেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হবে এটার মূল কারণ হবে পানি। সুপেয় পানির উৎসের জন্য যুদ্ধ হবে ইন ফিউচারে। সুতরাং আমাদের দেশ যেহেতু নদী বিধৌত একটি দেশ, সুতরাং এই সুপেয় পানির উৎসকে তারা কন্ট্রোল করার চেষ্টা করবে, এক নাম্বার। আর দুই নাম্বার একটা ট্যাকটিক্যাল কারণ আছে। ট্যাকটিক্যাল কারণটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এটা আমাদের একটা স্ট্রেংথ। ভারত স্ট্র্যাটেজিক্যালি চেষ্টা করছে আস্তে আস্তে এই নদীর উৎসগুলোকে বন্ধ করে দিয়ে বাংলাদেশে মরু প্রক্রিয়া শুরু করার জন্য। এর ফলে কি হবে? সমগ্র বাংলাদেশ আস্তে আস্তে খটখটে শুকনো একটা মরুভূমির মতো হয়ে যাবে। আর যখন এই জায়গাটা মরুভূমির মতো হয়ে যাবে তখন তাদের ট্যাঙ্ক দিয়ে অন্যান্য গাড়ি ঘোড়া দিয়ে খুব সহজেই তারা ড্রাই সিজনে পুরো বাংলাদেশ জুড়ে অপারেশন করতে পারবে। সুতরাং দ্যাট ইজ অ্যানাদার মিলিটারি অবজেক্টিভ দে হ্যাভ
at the back of their mind. আচ্ছা, মিলিটারি অবজেক্টিভের কথা যখন আসলো, আপনি তো নিজেও সেনা কর্মকর্তা ছিলেন, আমি যতদূর শুনেছি যে যখন পড়ানো হয় বা আর্মিদের যে সম্ভাব্য শত্রু কারা, ইন্ডিয়াকে ধরেই এটা তাদেরকে বলা হয়। তো সেক্ষেত্রে সেটা একটু বলবেন। সাথে যেটা আমি জানতে চাই যে কিছুদিন আগেও দেখলেন যে ভারতীয় মিডিয়ায় এমনভাবে প্রচারণা করা হলো যে 1 ঘন্টাও লাগবে না বাংলাদেশকে দখল করতে। আমাদের সামরিক মাইটটা কতটুকু এগেনস্ট ভারত, যেটা সম্ভাব্য যদি কোনো যুদ্ধ হয়? ধন্যবাদ। ভারত এবং বাংলাদেশের সামরিক যদি আমি কম্প্যারিজন করি, তাহলে অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভারতের ডিফেন্স বাজেটে প্রতি বছর $75 বিলিয়ন, সেখানে বাংলাদেশের ডিফেন্স বাজেট অ্যারাউন্ড $3 বিলিয়ন। ভারতের প্রায় 14 লাখ স্ট্যান্ডিং ফোর্সেস আছে, বাংলাদেশের আছে অ্যারাউন্ড 2 লাখ। যদিও আমরা আমাদের আনসার ভিডিপি যে বাহিনী, সেখানে প্রায় 6 লাখের একটা বাহিনী আছে, এটা ওদের চেয়ে আমাদের বেশি। সো আপনি ডিফেন্স বাজেট যদি দেখেন যে একজনের হচ্ছে $75 বিলিয়ন আর আরেকজন হচ্ছে $2-3 বিলিয়ন, সুতরাং ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট। বাট আমরা প্রায়ই একটা জিনিস ভুলে যাই এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি যদি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দেখেন, যে ইন্ডেক্সের মাধ্যমে পৃথিবীর সব কান্ট্রির ভেতরে কোন দেশ সামরিকভাবে কত নম্বরে আছে, তাহলে আপনি দেখবেন যে ভারত আছে 4 নম্বরে আর আমরা আছি 35 নম্বরে। কিন্তু একই সাথে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমাদের জন্য আমাদের পোটেনশিয়াল এনিমি হচ্ছে ভারত। আপনি শুরুতে যে প্রশ্নটা করলেন যে ভারত আমাদের পোটেনশিয়াল এনিমি কিনা, অফকোর্স ভারত আমাদের পোটেনশিয়াল এনিমি, এছাড়া তো আমাদের মিলিটারি মেনটেন করার কোনো মানেই হয় না। সুতরাং এটা আন্তর্জাতিক নর্মই তাই, যে আপনি যেসব দেশের সাথে বর্ডার শেয়ার করেন সেসব দেশ হচ্ছে আপনার সম্ভাব্য শত্রু। ফ্রান্সের সাথে ইংল্যান্ডের প্রায় 100 বছরের যুদ্ধ আছে, ইতিহাস আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানির সাথে ফ্রান্স যুদ্ধ করেছে, ইংল্যান্ড যুদ্ধ করেছে। জাপানের হিরোশিমায় ইউএসএ অ্যাটম বোম ফেলেছে, বাট দেন যুদ্ধ শেষ, তারপরে আবার পরিস্থিতি চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা দেশের ইন্টারেস্টের উপর বেস করে তাদের পররাষ্ট্র নীতি সেট হয়। আমরা হয়তো এই ব্যাপারে আলাদাভাবে আলোচনা করব। কামিং ব্যাক টু দ্য মিলিটারি পাওয়ার নাও, যে প্রসঙ্গে বলছিলাম যে বাংলাদেশের পোটেনশিয়াল এনিমি 2টা, কারণ আমাদের প্রতিবেশী 2টা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ভারতের পোটেনশিয়াল এনিমি তাহলে কয়টা? বাংলাদেশ তো আছেই, এছাড়াও চীন আছে, মানে যে কয়টা বর্ডার তারা শেয়ার করে। সার্কের 7টা কান্ট্রির সাথে তো তার বর্ডার শেয়ার করছেই, সে অ্যাডিশনালি থাকছে হচ্ছে চায়না, সো টোটাল 8। এখন ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আছে হচ্ছে সিরিয়াল 4-এ, 3rd-কে চায়না, 12th-কে পাকিস্তান। তাহলে আপনি এখন যখন হিসাব করবেন ভারতের এগেনস্টে, তখন হিসাব করবেন যে ওয়ার্ল্ডের নাম্বার 3 আর্মি, নাম্বার 12 আর্মি এবং নাম্বার 35 আর্মির এগেনস্টে ইন্ডিয়া কাজ করতেছে। তাকে এটা নিয়ে মানে সে যখন এটা বাংলাদেশের এগেনস্টে কিছু করার চেষ্টা করবে মিলিটারিলি, তখন তাকে একই সঙ্গে মাথায় রাখতে হবে যে ওয়ার্ল্ডের নাম্বার 3 আর্মি এবং নাম্বার 12 আর্মি ইজ ওয়েটিং ফর এ চান্স। সুতরাং এটা সহজেই বাংলাদেশকে শুধু বাংলাদেশ হিসেবে দেখলে হবে না। এক্স্যাক্টলি, এটা বাংলাদেশ ইজ পার্ট অফ এ গুড সার্কেল। আপনি যখন বাংলাদেশের এগেইনস্টে কিছু করার চেষ্টা করবেন, আমি হাইপোথেটিক্যালি বলি যে ভন ক্লসউইজ নামে একজন ভদ্রলোক ছিলেন, যিনি আসলে একজন মিলিটারি থিওরিস্ট, এবং তার থিওরিতে একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে অন ওয়ার। সেই বইয়ে উনি একটা স্পেসিফিক ক্যালকুলেটেড প্রিসিডেন্স দিয়েছেন, যেখানে উনি বলেছেন কোনো একটি বাহিনী আরেকটি বাহিনীর সাথে যদি যুদ্ধ করে জিততে চায়, তাহলে তার রেশিও 1:3 হইতে হবে। তার মানে বাংলাদেশের যদি 10টা ডিভিশন থাকে, তাহলে 30টা ডিভিশন নিয়ে আসতে হবে বাংলাদেশকে হারানোর জন্য। ইজ নাম্বার 1 পয়েন্ট। এখন ইন্ডিয়ার আছেই টোটাল 60টা ডিভিশন। 60টা ডিভিশনের ভিতরে 30টা ডিভিশন যদি আমাদের এখানে পাঠায় দেয়, তো বাকি 30টা ডিভিশন দিয়েও চায়না এবং পাকিস্তানকে ঠেকাইতে পারবে?
চান্স নাই। এই জন্য দেখবেন যে ভারতের জন্য বাংলাদেশে মিলিটারি অফেন্সিভ প্ল্যান করা হচ্ছে সবচেয়ে সুদূর পরাহত একটা সম্ভাবনা, এটা সবার লাস্ট রিসোর্ট। এখন বাংলাদেশে ওদের স্বার্থ কী? বাংলাদেশে ওদের স্বার্থ হচ্ছে ট্রানজিটেন্ট করিডোর। এইটা এতদিন তারা ভয় দেখিয়ে এবং শেখ পরিবারকে টাকা পয়সা খাইয়ে তারপর এটা অর্জন করার চেষ্টা করেছে, মিলিটারিলি কখনো চেষ্টা করে নাই। কারণ মিলিটারিলি কেন করে নাই? কারণ হায়দ্রাবাদ তারা যে স্টাইলে দখল করেছিল, যে স্টাইলে তারা সিকিম দখল করেছিল, এই স্টাইল দুটা বাংলাদেশের ক্ষেত্রে কাজ করছে না।